আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব দিল্লির মঞ্চে শেখ হাসিনার বক্তব্য, পুনর্নির্বাচিত সরকার নাকি নির্বাসিত শাসনের ইঙ্গিত, নির্বাচনের আগে বাংলাদেশ রাজনীতিতে নতুন মোড়। জানিয়ে দেব অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার। সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এরপর থাকছে যে কারণে এখন পর্যন্ত নিজেকে আড়ালে রেখেছেন ওসমান হাদির স্ত্রী, অনুসন্ধানে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশ অ্যাট দ্য ক্রসরোডস শীর্ষক বহুল আলোচিত অনুষ্ঠান। এতে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা, যা আন্তর্জাতিকভাবে লাইভ সম্প্রচার হওয়ায় শুরু থেকেই ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি করে। তবে বক্তব্যের বিষয়বস্তুর চেয়েও বেশি বিতর্কের জন্ম দিয়েছে একটি নির্দিষ্ট দিক। অনুষ্ঠানের উপস্থাপনায় শেখ হাসিনাকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা। এখান থেকেই ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। তাহলে কি শেখ হাসিনাকে কেন্দ্র করে পুনরায় কোনো নির্বাচিত সরকারের ধারণা প্রতিষ্ঠার চেষ্টা চলছে? কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে প্রশ্ন তুলছেন, তিব্বতের মতো ভারতের মাটিতে কি শেখ হাসিনাকে ঘিরে কোনো ধরনের নির্বাসিত সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলো এমন এক সময় সামনে আসছে যখন ৩০ তারিখে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন আর মাত্র ২৫ দিনের দূরত্বে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জোরালো হচ্ছে আরেকটি মৌলিক প্রশ্ন, এই নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা। অনিশ্চয়তার এই আবহে নতুন করে উত্তাপ ছড়ায় আরেকটি ঘোষণায়। জানানো হয় গত ২৩ জানুয়ারি দিল্লির মঞ্চে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা। এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনার পারদ দ্রুত চড়ে যায়। অনেকের কাছে এই বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার শামিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তিনি কি বলতে যাচ্ছেন? এটি কি কেবল একটি রাজনৈতিক বক্তব্য, নাকি নির্বাচনের আগে নতুন কোনো কৌশলগত বার্তা বা অবস্থান স্পষ্ট করার উদ্বেগ? এই সব প্রশ্ন উত্থাপিত হচ্ছে এমন এক বাস্তবতায় যেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি চরম অস্থির। পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ আর অভিযোগের রাজনীতি এখন প্রধান চালিকা শক্তি। দেশের অন্যতম বড় দল বিএনপি এবং জামায়াতে ইসলামী উভয় পক্ষই নির্বাচন প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারছে না। একদিকে জামায়াতের আমির সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ তুলেছেন যে নির্বাচন ব্যবস্থায় একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে। অন্যদিকে একই সময়ে বিএনপি তুলছে আরও গুরুতর অভিযোগ। দলটির দাবি, কয়েকটি দেশে একই ঠিকানায় একাধিক পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকে ভাঁজ থাকার বিষয়টিকে তারা স্বাভাবিক কারিগরি ত্রুটি হিসেবে মানতে নারাজ। বিএনপির বক্তব্য অনুযায়ী এই ভাঁজ ভোটের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করে। ফলে পাল্টাপাল্টি অভিযোগে পুরো নির্বাচন প্রক্রিয়ায় এখন বিতর্কের কেন্দ্রে। এই জটিলতার মাঝেই পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে আরেকটি বিষয়। নো ভোট স্লোগানকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগও আবার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন করে অন্তর্বর্তী সরকার গঠিত হলে তবেই তারা নির্বাচনে অংশ নেবে। অর্থাৎ যারা নির্বাচনে অংশ নিতে চায় তারাও প্রক্রিয়া নিয়ে সন্দিহান, আবার যারা বাইরে রয়েছে তারাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এই দুই বিপরীত স্রোতের মাঝেই এসে পড়েছে ২৩ জানুয়ারির দিল্লি বক্তব্য। এ অবস্থায় হঠাৎ সামনে আসে আরেকটি তাৎপর্যপূর্ণ খবর। গণমাধ্যমের তথ্যে জানা যায়, ভারত সরকার বাংলাদেশ অবস্থানরত তাদের কূটনৈতিকদের পরিবার ও সন্তানদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় শুধু সংশ্লিষ্ট কর্মচারী পর্যায়ের কূটনৈতিকরা থাকবেন বলে জানা যায়। এমনকি শিশুদের প্রয়োজনে ভারত বা তৃতীয় কোনো দেশে স্কুলে ভর্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে অত্যন্ত ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের মূল্যায়নে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। সহিংসতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ভারতীয় নাগরিক বা কূটনৈতিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। এমন সিদ্ধান্ত অতীতে পাকিস্তানের ক্ষেত্রেও ভারত নেয়নি, এমন তুলনাও টানা হচ্ছে। ফলে স্পষ্ট ইঙ্গিত মিলছে, দিল্লি বাংলাদেশ পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবে দেখছে না। এই প্রেক্ষাপটে চোখে পড়ছে আরেকটি কূটনৈতিক তৎপরতা। জানা যাচ্ছে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। শোনা যাচ্ছে তিনি সেখানে একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করেছেন, যার মূল লক্ষ্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি বোঝা। এর আগে তিনি বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এই সবকিছুর কেন্দ্রে রয়েছে ২৩ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাট দ্য ক্রসরোডস অনুষ্ঠান। এখানে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিকভাবে সম্প্রচারিত হলেও সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে তার
তার পরিচয় ও সরকারের বৈধতা প্রশ্ন আগের মন্ত্রিসভা বিলুপ্ত হওয়ার পরও কয়েকজন সাবেক মন্ত্রীকে মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে বলেও আলোচনা চলছে এতে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তাহলে কি শেখ হাসিনাকে ঘিরে কোনো ধরনের নির্বাসিত সরকারের ধারণা সামনে আনা হচ্ছে নির্বাসিত সরকার বলতে সাধারণত এমন রাজনৈতিক কাঠামোকে বোঝায় যারা নিজেদের দেশের বৈধ সরকার বলে দাবি করে কিন্তু দেশের বাইরে থেকে কার্যক্রম পরিচালনা করে এবং যা টিকে থাকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আশ্রয়দাতা দেশের নীরব সমর্থনের ওপর এই প্রসঙ্গে প্রায়ই তিব্বতের উদাহরণ টানা হয় একদিকে ভারত প্রকাশ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিয়েছে প্রধানমন্ত্রী মোদী অভিনন্দন জানিয়েছেন এবং কূটনৈতিক যোগাযোগও স্বাভাবিক রয়েছে অন্যদিকে শেখ হাসিনার বক্তব্য ও পরিচয় ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে তাহলে কি সত্যি তিব্বতের মতো কোনো কাঠামোর দিকে বাংলাদেশ রাজনীতি এগোচ্ছে এই প্রশ্নের ছায়াই পড়েছে ২৩ জানুয়ারির বক্তব্যে বিশ্লেষকদের মতে এই বক্তব্য আর সাধারণ কোনো বক্তব্য নয় এটি স্পষ্টতই একটি রাজনৈতিক অবস্থান জানানোর প্রচেষ্টা অবশেষে দীর্ঘদিনের গুঞ্জন যেন প্রকাশ্য আলোচনায় রূপ নিল রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়া নানা প্রশ্ন ও সন্দেহের মাঝেই ড মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য ঘিরে নতুন করে আলোড়ন সৃষ্টি হয় কথিত এক বৈঠকে তিনি আবেগঘন কণ্ঠে বলেন আমি সারা জীবন শান্তির কথা বলেছি ন্যায়ের কথা বলেছি কিন্তু আজ যদি প্রশ্ন ওঠে আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে তাহলে সেটা আমার জন্য সবচেয়ে বড় আঘাত সূত্রের দাবি অনুযায়ী আলোচনার কেন্দ্রে উঠে আসে হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত ফয়সালের নাম অভিযোগ তাঁকে নাকি সেনাপ্রধানের সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল এই তথ্য সামনে আসতেই ড ইউনূস ক্ষোভ প্রকাশ করে বলেন যার হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে তাকে যদি রাষ্ট্রীয় ছাদের নিচে আশ্রয় দেওয়া হয় তাহলে সেটা কি ষড়যন্ত্র নয় আমি কি এমন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলাম বৈঠকে উপস্থিত একাধিক জনের ভাষ্য অনুযায়ী তিনি আরও বলেন আপনি যখন একজন খুনিকে প্রশ্রয় দেন তখনই আপনি আপনার ইউনিফর্মের মর্যাদা হারান ছাত্র জনতা যে পরিবর্তন এনেছে তা খুনিদের লালন পালনের জন্য নয় বিচারের জন্য তার কণ্ঠে ছিল হতাশা আবার দৃঢ়তার ছাপও স্পষ্ট এই বক্তব্যের পর এক সাংবাদিক প্রশ্ন তোলেন সেনাপ্রধানকে বহিষ্কার করলে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে এর প্রভাব পড়বে কিনা জবাবে ড ইউনূস নাকি স্পষ্ট ভাষায় বলেন চেইন অফ কমান্ডের আগে আমার কাছে দেশের মানুষের আমানত বড় আমি সেনাপ্রধানকে সম্মানের সঙ্গে পদত্যাগের সুযোগ দিতে পারি কিন্তু যদি তিনি তা না নেন তবে এই মুহূর্তেই বহিষ্কারের আদেশে আমি সই করব সিদ্ধান্ত তাঁর এই কথোপকথনের পর রাজনৈতিক মহলে আলোচনা আরও তীব্র হয় জুলাই বিপ্লবে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী হিসেবে ফয়সালের নাম ইতোমধ্যেই প্রতীকী হয়ে উঠেছে সূত্রের দাবি তার আত্মগোপনের বিষয়টি আর গোপন নেই বলেই ধরা হচ্ছে ফলে প্রশ্ন উঠছে রাষ্ট্রের ক্ষমতার ভেতরে কি কেউ অপরাধীদের আড়াল করছে বিশ্লেষকদের মতে এই পুরো ঘটনা প্রবাহ সত্য মিথ্যার ঊর্ধ্বে গিয়ে একটি বড় রাজনৈতিক বার্তা বহন করছে একদিকে বিচার ও ন্যায়ের দাবি অন্যদিকে রাষ্ট্রের প্রতিষ্ঠান ও শৃঙ্খলার প্রশ্ন ছাত্র জনতার আন্দোলনে জন্ম নেওয়া পরিবর্তনের মূল সুর ছিল জবাবদিহি আর সেই জবাবদিহি এখন ক্ষমতার সর্বোচ্চ স্তরে গিয়ে ধাক্কা দিচ্ছে সব মিলিয়ে ফয়সালকে ঘিরে ওঠা এই কথিত আশ্রয় ও সিদ্ধান্তের গল্প বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে আরও উত্তপ্ত করে তুলেছে